বাংলাদেশি স্মার্টফোনের পরিবর্তনটা একটা ঝড়ের মতো। এত ফাস্ট যে একটা ট্রানজিশন হয়ে যাবে সেটা কেউই ভাবে নাই, এবং ওই ট্রানজিশনের শুরুটা হয় সিম্ফনি দিয়ে। ওই টাইমে আমার মতো সবার মধ্যে অ্যান্ড্রয়েড ফোন মানে ভাইবটাই ছিল সিম্ফনি এর একটা অ্যান্ড্রয়েড। এরপরে আস্তে আস্তে ওয়ালটন, ম্যাক্সিমাস, লাভার মতো ফোনগুলো মার্কেটে আসা শুরু হয়। এরপরে আসে স্যামসাং, এরপর আস্তে আস্তে হুয়াওয়ে, ওপো, ভিভো। কিন্তু 2015, 16, 17, 18 এরকম টাইম থেকেই শাওমি পুরো গেমটাই ঘুরায় দেয়। মানুষ ওই টাইমে দামে কম, মানে ভালো একটা স্পেসিফিকেশনওয়ালা ফোন চাইতো, আর সেই রিকোয়ারমেন্টটাই ফুলফিল করতো তখন একমাত্র শাওমি। লাইট ক্যাসেল পার্টনার্সের একটা রিপোর্ট মোতাবেক 2019 সালে শাওমির এন্টায়ার সেল 2018 থেকে 165% ইনক্রিজ করে, হুইচ ইজ আ ম্যাসিভ। আর ঠিক তখন থেকেই মানুষ রেডমিকে ভ্যালু ফর মানি হিসেবে বুকে নিয়ে নেয়। 2021 সালে শাওমি দেশে নিজস্ব কারখানা চালু করে এবং মেড ইন বাংলাদেশ লেখা প্রথম ফোন হিসেবে রেডমি 9A বাজারে নিয়ে আসে। এতে করে দেশের অফিসিয়াল মার্কেটে শাওমির যেই পজিশনিংটা ছিল সেটা আরও স্ট্রং হয়ে যায়, প্রাইসটা কম্পারেটিভলি কমে আসে আরও। অ্যাট দ্য সেম টাইম কনজিউমারদের যে ট্রাস্টের জায়গাটাও আরও বেড়ে যায়। 2022 সালে দ্বিতীয় প্রান্তিকে শাওমি বাংলাদেশে স্মার্টফোন মার্কেটে 1 নম্বর ব্র্যান্ড হয়। মার্কেট শেয়ার ছিল তখন 28.8%-এর আশেপাশে, আর আগের বছরের চেয়ে সেলস বেড়ে হয়েছিল 134%। 2025 সালে এসে শাওমি আবারও সেই টপ পজিশনটা হোল্ড করছে। স্ট্যাট কাউন্টার অনুযায়ী বাজার দখল প্রায় 17.4 থেকে 18.5%-এর মতো। সব মিলিয়ে দেখা যায় যে ঠিক শুরুতে যে সময়টার কথা বললাম ওই সময় থেকে আজকে পর্যন্ত শাওমির পুরো জার্নিটা একটা রোলার কোস্টার রাইডের মতো ছিল। 2015 থেকে 2016 সালে শুরু, 2019-এ একটা উত্থান, 2021-এ শুরু করে তাদের লোকাল প্রোডাকশন, 2022 সালে হাইয়েস্ট সেলিং রেকর্ডস, 2024 থেকে 25-এর এই টাইমটায় আরেকটা স্ট্রং মার্কেট শেয়ার। শাওমির বাংলাদেশ মার্কেটের জন্য তাদের লেটেস্ট এডিশন হচ্ছে রেডমি 15 নাম্বার অ্যাডেড। এই রেডমি সিরিজটা 2013 সাল থেকে শাওমির রিলিজ করা ফোনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। বছরের পর বছর মার্কেট চেঞ্জ হলো বাজেট সেগমেন্টের দিকে, দিস থিং স্টিল হোল্ডস আ মেজর পজিশন। এই ফোনটার লঞ্চিং ইভেন্ট রেডমি 15 পাওয়ার নাইটে আমাদের টিম গেলেও, মানে আমি যাই নাই, জামান ভাই গেছে, অ্যান্ড সাথে করে এই ফোনটা নিয়ে আসছি স্টুডিওতে। তাই আজকে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। না, অ্যাকচুয়ালি আমি টেলিফটো তালহা, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এবারে এই ফোনটার আনবক্সিং। রেডমি 15 ফোনটা আসে একটা বিশাল বড় বক্সের সাথে। এর মধ্যে আছে ফোনটি আর সাথে একটা 33 ওয়াটের চার্জার। ওকে, একটা 33 ওয়াটের 1 মিটার কেবল সহ চার্জার, আর সাথে আসে ফোনের জন্য একটা টাইট প্রোটেক্টিভ কেস। কেসটা অনেস্টলি স্পিকিং তেমন কোনো টিপিক্যাল টিপিউ কেস না, একটা প্রিমিয়াম ফিল আছে। ভিতরে হচ্ছে এই যে লাইনিংসগুলো আছে এগুলা ধরলে মানে একটা টেক্সচার পাওয়া যায়, যে ওয়েল এখানে টেক্সচার আছে, জাস্ট মানে প্রিন্টেড না জিনিসটা। আর সাথে আসে টুথপিকের মতো একটা সিম ইজেক্টর পিন। রেডমি 15-এর বডি আর ফ্রেম দুটাই প্লাস্টিক, বামে প্লাস্টিক, ডানে প্লাস্টিক। ওজন 224 গ্রাম, জাস্ট বিকজ এটা 7000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, আর থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। যদিও 7000 mAh এর ব্যাটারি হিসাবে আই থিঙ্ক ইটস থিন এনাফ। এই যে আমার ডান হাতে একটা 5000 অ্যাম্পিয়ারের স্যামসাং A36, আর বাম পাশে হচ্ছে রেডমি 15 উইথ আ 7000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার হাউস। সো মানে খুব একটা ডিফারেন্স নাই। ফোনটা হাতে ধরতে একটু ভারী লাগে, একটু বাল্কিও আছে ফোনটা। একটা বড়সড় একটা ব্যাটারি থাকার কারণে ফোনটা একটু চওড়া, সো আমার জন্য গ্রিপ আছে, মোটামুটি ধরা যায়। এক হাতে ব্যবহার করা কঠিন, কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি ঠিক। প্লাস্টিক আর প্রাইস যদি কম্পেয়ার করতে হয়, ধরতে খুব একটা প্রিমিয়াম ফিল হবে না, বাচ্চাদের খেলনা প্লাস্টিকের মতো লাগতে পারে। পিছনের গ্লসি ফিনিশটা পুরানো রেডমি ফোনগুলোর একটা ভাইব দেয়। ফিঙ্গারপ্রিন্ট তেমন না পড়লেও টুকটাক স্ক্র্যাচ পড়ার চান্সেস আছে, আর সাথে আছে IP64, সো টুকটাক পানির স্প্ল্যাশ এটা অ্যাবজর্ব করতে পারলেও প্লিজ এটাকে নিয়ে সুইমিং পুলে ডুব দিবেন না। সাইডের ফ্রেমটা বডি রঙের সাথে মিলিয়ে ডান পাশে পাওয়ার
অ্যান্ড ভলিউম বাটন, বামে সিন ট্রে, নিচে স্পিকার, মাইক্রোফোন ও ইউএসবি পোর্ট, আর উপরে আইআর ব্লাস্টার। ঠাস করে ক্লাসে প্রজেক্টর বা টিভির বা আইএফপির অসৎ ব্যবহার করতে পারবেন আর কি। এখানে মিসিং রয়ে গেল সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট 3.5 মিলিমিটার জ্যাক। ফোনটা আউট অফ দ্য বক্স আসে একটা প্রি ইনস্টলড প্লাস্টিক স্ক্রিন প্রোটেক্টর সহ। ওটা তুলে একটা ভালো প্রোটেক্টর লাগানোর সাজেশন থাকবে। নর্মাল ইউসেজেই ওটাতে স্ক্র্যাচ পড়ে যাবে। তবে অড লেগেছে এর মোটা বেজেল আর সিঙ্গেল স্পিকার। এই বাজেটের অনেক ফোন এখনো স্টেরিও স্পিকার দেয়। ক্যামেরা বাম্প ক্লিন, সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড স্ন্যাপি। এবারে এই ফোনের ডিসপ্লে 6.9 ইঞ্চ আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস। রেজুলেশনটা যদি বলতে হয় 2340x1080, পিক্সেল ডেন্সিটি 374 পিপিআই আর রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ। তবে বেশিরভাগ অ্যাপ বা গেমে 120 হার্টজে এটা লগড, সো এই 144 হার্টজ অনেকটা মার্কেটিং গিমিক। ফোনটাতে আউট অফ দ্য বক্স কালার প্রোফাইল ভিভিড সিলেক্ট করা থাকে। আপনার বুস্টেড বা পাঞ্চি কালার পছন্দ না হলে স্ট্যান্ডার্ডে শিফট করতে পারেন। কালার রিপ্রোডাকশন, স্ক্রলিং, কন্টেন্ট ভিউ, বাজেট হিসেবে চলনসই। ইউটিউবে সর্বোচ্চ 1080p 60 fps এর ভিডিও দেখা যায় স্মুথলি। আর ওয়াইড ব্যান্ড L1 সাপোর্টেড, সো এই কারণে ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডিতে কন্টেন্টও দেখতে পারবেন। তবে রোদে আউটডোর ব্রাইটনেস কম মনে হয়, যদিও Xiaomi ক্লেম করছে 850 নিটস পিক ব্রাইটনেস। বড় বেজেল সামনে, এলসিডি হয়, ভিউইং অ্যাঙ্গেল পুরোপুরি নিখুঁত না, কালো রং পুরোপুরি কালো নয়, অ্যামোলেড লেভেল কালার পাঞ্চ নাই। এরপরে এই ডিসপ্লেটাকে আরেকটু ওয়াশ আউট করার জন্য রয়েছে আমাদের ক্যালম্যান টেস্ট। এসআরজিবিতে পেয়েছে 99.5%, অ্যাডোবি আরজিবি 81.4%, ডিসিআই P3 86.1%, এনটিএসসি 78.8%, এসআরজিবি ডেল্টা ই 4.62, P3 ডেল্টা ই 5.77। কালার রিলেটেড কাজ যারা করবেন তাদের জন্য বেসিক একটা টেস্ট P3 স্যাচুরেশন, যত কম তত ভালো। আর সেখানে আমরা স্যাচুরেশনের রেজাল্ট পেয়েছি 5.8। রেজাল্টের উপর বেস করে একটা ধারণা দিলে কালার খুব বুস্টেড, তেমন কোনো কালারের কাজ করতেই পারবেন না। নর্মাল রুমে ম্যাক্সিমাম ব্রাইটনেস ছিল 600 নিটস, বাট একটা 200 ওয়াট লাইটের নিচে পয়েন্ট অ্যান্ড শুট করলে ম্যাক্সিমাম ব্রাইটনেস 770 নিটস। এই টেস্ট চলাকালীন সময় আরজিবি ব্যালেন্স 1% চেঞ্জ হয় নাই। প্যানেলের ব্ল্যাক বা মিনিমাম ব্ল্যাক লেভেল হচ্ছে 0.477, সো ব্ল্যাকটা হালকা একটা গ্রেইশ ভাইব পাবেন আপনি। এই ডিসপ্লেটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1148:1। এরপরে এই ফোনের ব্যাটারি অ্যান্ড চার্জিং, অলমোস্ট একটা পাওয়ার ব্যাংক যেহেতু, সো 7000 মিলি অ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি রেডমি 15 এর অন্যতম একটা কি সেলিং পয়েন্ট। সিলিকন কার্বন ব্যাটারি হওয়ায় এর লাইফ সাইকেল সাধারণ ব্যাটারির চেয়ে মোটামুটি দ্বিগুণ। এটা একটা জেনারেল প্র্যাকটিস অ্যাকর্ডিং টু দ্য কমিউনিটি যে মোটামুটি 1600 বার চার্জ দেওয়ার পরেও এই ফোনটার ব্যাটারি হেলথ 80% অ্যাটলিস্ট থাকবেই। বক্সের চার্জার দিয়ে ফুল চার্জ হতে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 41 মিনিট ফর আ 7000 মিলি অ্যাম্পিয়ার ফোন উইথ আ 33 ওয়াট চার্জার। ওকে, আই গেস এই ফোনটায় 18 ওয়াটের রিভার্স ওয়ার চার্জিং সাপোর্ট আছে, মানে অন্য কোনো ফোন বা গ্যাজেটও এই ফোন দিয়ে চার্জ করতে পারবেন। মোটামুটি একটা পোর্টেবল মিনি পাওয়ার ব্যাংক, যেটা আপনি কথা বলতে পারবেন। যদিও স্টুডিওর অন্যান্য ফোনে এই ফোনটা দিয়ে মোটামুটি চার্জ দেওয়া যায়, বাট কেন জানি ইভেন্টের দিন জামান ভাইয়ের ফোন থেকে এই ফোনটা চার্জ টাইনা নিচ্ছিল, মানে এইটা চার্জ হইতেছিল। এইটা পোকোতে কানেক্ট করার সাথে সাথে রিভার্স চার্জিং ঠিকঠাক মতো হইতেছে। আমি আবার স্যামসাং ফোনে লাগাইলাম, চার্জ উল্টা নিয়ে নিতেছে। বাট আরেকটা এটা ড্রব্যাক যে এই ফোনটাকে যদি আপনার পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে হয় তাহলে আপনার একটা টাইপ সি টু সি কেবল লাগবে। এবার ইউএসবি 2 হোক 3 হোক ডাজন্ট ম্যাটার, বাট বক্সে আসে একটা ইউএসবি এ টু সি কেবল। কেমনে চার্জ করবেন ভাই? তার মানে আপনার আরো 1500 টাকা দিয়ে পিসিবি স্টোর থেকে একটা টাইপ সি টু সি কেবল নেওয়া লাগবে। আর Xiaomiও কেমন জানি, আপনারা যদি একটা রিভার্স চার্জিং সাপোর্টেড ডিভাইস যদি লঞ্চ করেই থাকেন তাহলে বক্সেও একটা সি টু সি কেবল দিয়ে দেন। অ্যাডাপ্টার, একটা সি টু সি অ্যাডাপ্টার দিতে আর কত টাকা খরচ হয় ভাই? ব্যাটারি পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, হেভি কম্বো ইউসেজেও 2 দিন অনায়াসে চলে যাবে। টানা গেমিং টানা একদিনের জন্য করলেও দেখবেন যে ব্যাটারি বলবে ঝুঁকেগা নেই। রিয়েল ওয়ার্ল্ডে 7 দিন সেকেন্ডারি ফোন হিসেবে ইউজে মাত্র 2 বার চার্জ, আর হেভি ইউসেজে 12 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ। ই ফুটবল টানা 2 ঘন্টা খেলার পরও ব্যাটারি ড্রপ মাত্র 19%। আপনার বাবুর সাথে 30 মিনিট ভিডিও কল করার পরে দেখবেন যে মাত্র 5% ব্যাটারি গেছে। খুব জোসনা ব্যাপারটা। এবারে এই ফোনের পারফরমেন্স অ্যান্ড বেঞ্চমার্ক। Xiaomi এই ফোনটার আরেকটা যে মার্কেটিং করেছে সেটা হচ্ছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন প্রসেসর। স্ন্যাপড্রাগনের 8 জেন থেকে 2টা জেন মাইনাস করবেন, ওই 2টা জেন মাইনাস করার পরেও আরও কিছু ফ্র্যাকশন মাইনাস করলে দেখবেন যে এটা পাওয়ার করতেছে একটা স্ন্যাপড্রাগন 685 পেয়ার্ড উইথ অ্যাড্রেনো 619। চিপসেটের সাথে আছে 128 অথবা 256 জিবি UFS 2.2 স্টোরেজ। আর
আর সাথে রয়েছে 6 অথবা 8 গিগাবাইটের LPDDR4X র্যাম। কিন্তু এই ফোনের এই স্ন্যাপড্রাগন 685 কোন দিক দিয়ে পাওয়ারফুল সেটাই বুঝলাম না। যাই হোক, Geekbench 6 এ সিঙ্গেল করে আমরা রেজাল্ট পেয়েছি 471 আর মাল্টি করে 1553। Geekbench GPU তে OpenCL এ আমরা রেজাল্ট পেয়েছি 374। AnTuTu ভার্সন 10.5.2 তে আমরা রেজাল্ট পেয়েছি 4,80,670। 3D Mark ওয়াইল্ডলাইফ স্ট্রেস টেস্টে বেস্ট লুপ স্কোর ছিল 656, লো স্কুপে ছিল 654, স্ট্যাবিলিটি 99.7% এবং FPS ছিল 327। ব্যাটারি ড্রপ ছিল 56 থেকে 53%। টেম্পারেচার রেঞ্জ ছিল 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রি এর মতো। 20 মিনিটে 20 থ্রেড CPU থ্রটলিং টেস্টে 85% পারফরমেন্স নেমে গেছে। ম্যাক্স টেম্পারেচার ছিল 91 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি একটা ডিম ভাজার মতো। ডে টু ডে ইউজে যেমন ফেসবুক, ইউটিউব, ব্রাউজিং, চ্যাট তেমন কোনো সমস্যা নেই। কল অফ ডিউটি মোবাইলে মিডিয়াম, পাবজি লো সেটিংসে 45 থেকে 50 FPS পাবেন। সাথে পাবেন অকেশনাল ফ্রেম ড্রপ এবং হিট। লং গেমিংয়ে গরম হয় ডেফিনেটলি, সিপিইউতে প্রেশার পড়লে অলমোস্ট 15% পারফরমেন্স ড্রপ। বাজেটে অ্যাকসেপ্টেবল, হেভি গেমার হলে সীমাবদ্ধতা ফিল করবেন। সো ফাইনাল ভার্ডিক্ট, ইটস এফিশিয়েন্ট কিন্তু গেমিং ফোকাসড না। এরপরে এই ফোনের ক্যামেরা, যেটা টেলিফোটো নাই। এই ফোনে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপ, আর সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যদিও পিছনে ক্যামেরা পাঞ্চেস 3টা। পিছনের উপরের রিংয়ে মেইন ক্যামেরা, দ্বিতীয়টা ডেপ সেন্সর, তৃতীয়টা শুধু সৌন্দর্য বর্ধনের জন্য। কিন্তু তারা তাদের ক্যামেরা কোন সেন্সর ইউজ করেছে সেটা Xiaomi ওয়েবসাইট কিংবা ফোরামের চুল চেরা বিশ্লেষণ করেও পাওয়া যায়নি। ওই যে সিআইডির দায়াও পাতা লাগাইতে পারে নাই। ডে লাইটের ছবি ডিসেন্ট, কালার ডিটেল বাজেট অনুযায়ী আই উড সে ইটস ফেয়ার। পোর্ট্রেট মোডে ফোকাল লেন্থ 29mm, ব্যাকগ্রাউন্ড ব্লার ডিসেন্ট, এজ ডিটেকশন এবং বোকে যথেষ্ট ভালো, কিন্তু ডাইনামিক রেঞ্জ ও এক্সপোজার হ্যান্ডেল করতে ভালোই হিমশিম খেয়েছে। লো লাইট অথবা ইনডোরে শার্পনেস কম ও নয়েজ মোটামুটি বেশি। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার আউটপুট সোশ্যাল মিডিয়া পোস্ট ও ক্যাজুয়ালের জন্য চলনসই। আপনার ন্যাচারাল টোনটাই রাখার চেষ্টা করবে। শার্পনেস এবং ডিটেইল খুব একটা খারাপ না, আলো থাকলে ডেফিনেটলি ভালো ছবি পাবেন। ভিডিওতে পেছনের ক্যামেরায় এবং সামনের ক্যামেরায় দুটাতেই ম্যাক্স সাপোর্ট রয়েছে 1080p 30 fps এ। এখানে কোনো EIS বা OIS নেই, তাই স্টেবল অবস্থা ছাড়া ভিডিও শুট করলে তা ইউজেবল থাকে না। এই ফোনে রয়েছে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার, সাউন্ড টাইনি, সিঙ্গেল নোট এবং ভলিউম বেশি বাড়ালে ডিস্টরশন আছে। এটার ভলিউম 200% পর্যন্ত বুস্ট হয়। সো বুস্টেড ভলিউমে যেমনটা বলেছি আপনি ডিস্টরশন খেয়াল করবেন, বাট যদি 100% ভলিউম বা ইউজুয়াল ভলিউমে গান শোনেন তাহলে মোটামুটি লাউড আছে, বাট সাউন্ডের কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভ হতো ভালো হতো। এবারে এই ফোনের একটু সাউন্ড টেস্টটা নিয়ে নিতে পারেন। ফোনটার ভাইব্রেশন মোটর এভারেজের কাতারেই পড়বে। নেভিগেশন কিংবা কিবোর্ডে টাইপিংয়ের সময় ট্যাকটাইল ফিলটা পাবেন না, চলনসই আর কি। এরপরে এই ফোনের সফটওয়্যার অ্যান্ড ইউআই। HyperOS 2 বেসড অন Android 15। ইউআই MIUI এর মতোই কাস্টমাইজেবল, তবে কিছুটা iOS এর মতো দেখতে লাগে। ইউআই মোটামুটি স্মুথ, যেটা আপাততর জন্য আমি বলবো। অকেশনাল ডিলে এবং বেশ কিছু প্রি ইনস্টলড ব্লটওয়্যার আছে। ক্যান্ডি ক্রাশ, বাবল শুটার, স্নেক গেম এগুলো তো মাইনা নেওয়া যায়, কিন্তু টিকটক আর বিগো লাইভ। র্যাম ও স্টোরেজ অপটিমাইজেশন ভালোই, রেগুলার অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট। হেভি মাল্টিটাস্কিং এও ভালো পরিমাণ স্লাগিশ ফিল আছে। এটা বলতে গেলে Xiaomi এর কমন প্রবলেম। সেম ইউআই ফ্ল্যাগশিপ ফোনে উসেন বোল্টের মতো দৌড়ায় আর বাজেট ফোনে কচ্ছপের মতো পিছায়। আমরা যে গেমিং আর বেঞ্চমার্ক টেস্ট করেছি তাতে বোঝা যায় যে এটার মেইন প্রবলেমটা স্ন্যাপড্রাগন 685 না, বরং HyperOS এর। সো HyperOS ইজ স্টিল নট কম্পেটেবল এনাফ ফর এনি সর্ট অফ মিড রেঞ্জ SoC অ্যান্ড ডিভাইসেস। এখানে Xiaomi এর উচিত আলাদাভাবে মিড রেঞ্জ ফোনগুলোর জন্য HyperOS এর লাইটওয়েট স্ন্যাপি ভার্সন আনা। ফোনটাতে আছে ইন্টারকানেক্টিভিটি ফিচার, যার মাধ্যমে আপনি যদি Xiaomi এর আরো ডিভাইস যেমন ল্যাপটপ বা ট্যাবলেট থাকে তাহলে সবগুলো ডিভাইস একটা ইকোসিস্টেমের আন্ডারে আনতে পারবেন। HyperOS এর জন্য বা CPU যেটাই বলেন না কেন, লম্বা গেমিং বা হেভি ওয়ার্কলোডে পারফরমেন্স ড্রপ ফরজ। ফোনে এতগুলা কাট আউট বাট ইউজেবল লেন্স একটাই, তাও মোটামুটি ডিসেন্ট আর কি, বাট লো লাইটে টোটালি আনইউজেবল। অ্যান্ড অ্যাজ অলওয়েজ ইউআইটা আমার রেডমি নোট 9 এর মতোই ল্যাগি ছিল, আছে, সামনেও থাকতে পারে। আর সাথে আনওয়ান্টেড অনেক প্রি ইনস্টলড অ্যাপ, ব্লটওয়্যারস, বিগো লাইফ তো আছেই। এবারে রেডমি 15 এর কম্পিউটার অ্যানালাইসিস। বাংলাদেশ মার্কেটে রেডমি 15 এর 628 জিবির ভেরিয়েন্টটার অফিসিয়ালি 17,999 টাকা। 18,000 নিয়ে গেলে হয়তো 1 টাকা ফেরত দিতে পারে। আর
আর 8 256 GB ভেরিয়েন্টটা হচ্ছে 20,999 টাকা। এই প্রাইস সেগমেন্টে অফিসিয়াল ফোন হিসেবে অ্যাটলিস্ট ভ্যালু ফর মানি আর গুড ডিল পাওয়াটা আসলে খুব কঠিন। অপশন হিসেবে কনসিডার করতে পারেন টেকনো স্পার্ক 40 প্রো। ইভেন এই ফোনেরই আরেকটা ভাই ব্রাদার আর কি রেডমি নোট 14 রয়েছে, ওটা আনঅফিসিয়াল অফিসিয়াল দুইটা মার্কেটেই মোটামুটি আশপাশের প্রাইসেই বিলং করে। এছাড়াও IQ Z10X আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই সিমিলার প্রাইসে CMF ফোন 1টা কনসিডার করতে পারেন। রেডমি 15 কাগজে কলমে হেভি ওয়েট, ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স ফোকাসড অর প্রমিসিং, বাট রিয়েল লাইফে এটা জাস্ট ব্যাটারি ফোকাস। গেমিং, ক্যামেরা আর ডিজাইনে যারা একটু বেশি উৎসুক থাকেন তাদের জন্য এই ফোনটা ডেফিনেটলি না। আপনাদের যাদের জাস্ট ক্যাজুয়াল ডেইলি ইউজ, অনেক লম্বা ব্যাটারি আর অকেশনাল গেমিং মানে অফিস লাঞ্চ বা ঝগড়া লাগছে তখন একটু গেম খেলবেন, ওইটার জন্য মোটামুটি ঠিক আছে। এছাড়া ক্যাজুয়াল সোশ্যাল মিডিয়া ইউজার যারা আছেন তাদের জন্য মোটামুটি এই ফোনটা একটা টার্গেট হইতে পারে। শেষ কথা হচ্ছে যে বড় একটা স্ক্রিন, তার চেয়েও বড় হচ্ছে তার ব্যাটারি। যারা টুকটাক কাজ কামার মানে একদম বেসিক ইউজটাই প্রেফার করেন তাদের জন্য এই ফোনটা একটা ট্রাস্টেড লং টার্ম পার্টনার হইতে পারে। খুবই বেসিক ইউজার, লং টার্ম রিকোয়ারমেন্টের ডিমান্ড থাকলে ডেফিনেটলি এই ফোনটা শর্ট লিস্টে রাখতে পারেন। সেই পর্যন্ত আমি টেলিফটো তালহা, আপনারা এতক্ষণ দেখলেন পিসি বিল্ডার বাংলাদেশ।